এরকম পাহাড়ের সামনে দিয়ে বাইক রাইড করতে কার না ভালো লাগে ভাই, কার না ভালো লাগে। আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি টুয়ার্ডস জান্সকার ভ্যালি। আর কিন্তু এখান থেকে 22-23 কিলোমিটার কেউ দাঁড়াবে না, একদম শৃঙ্খলায় আলাদাই একটা প্ল্যানেটে চলে এসেছি দেখে মনে হচ্ছে। বিশেষ করে ডান সাইডটা দেখে অয়নদার অসুবিধা খুব একটা হবে না, তোমার পাওয়ার থাকবে। বাকি সৌভিকেরও ঠিক আছে, যাদের পাওয়ার ল্যাগ করবে ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না। ইমোশনাল হয়ে যাচ্ছে এখানে এসে, যেগুলো তোমার রিলসে, তোমার ভিডিওতে বা বাকি অন্যজন যারা ছবি দিতে, ওই সামনে যে বসে রয়েছি নিজের বাইক নিয়ে এসেছি। গুড মর্নিং ফ্রম জিসপা। তোমরা যারা এই সিরিজের মানে আমাদের কলকাতা থেকে লাদাখ সিরিজের সাথে অ্যাটাচ আছো তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো আমরা কখন কিভাবে জিসপা এসে পৌঁছেছিলাম। যারা এখন অবধি আগের ব্লগগুলো দেখোনি, এই ব্লগটা থেকে প্রথম দেখা শুরু করেছো, তাদেরকে রিকোয়েস্ট আমার যে আগের ব্লগগুলো একটুখানি দেখে নাও, তাহলে এই ব্লগ বা আপকামিং সিরিজের সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। গতকাল সন্ধ্যেবেলা আমরা জিসপা এসে পৌঁছেছিলাম 7টা সাড়ে 7টা নাগাদ। তখন -1 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর রাত্রিবেলা আরও কমে গেছিলো টেম্পারেচার, -3 ডিগ্রি, -4 ডিগ্রি, ভোরবেলার দিকে -5 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো। মানে বুঝতে পেরেছো কতটা ঠান্ডা ছিল। যদিও আমরা এই টেন্টে ছিলাম, সুইস টেন্ট, এই টেন্টে কিন্তু খুব বেশি ঠান্ডা আমাদের লাগেনি। আমরা বেশ স্লেপ টেপ মুড়ি দিয়ে, কম্বল টম্বল মুড়ি দিয়ে বেশ গরম ফিল পেয়েছি। কিন্তু যাই হোক, জিসপা থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। এবার একটু ক্যামেরাটা ঘোরাবো আর জিসপার সৌন্দর্য, জিসপার প্রাকৃতিক পরিবেশ তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আমাদের টেন্ট, এই টেন্ট দেখতে পাচ্ছ, এই টেন্টটা আমাদের ছিল। আর টেন্টটা ঘেরা দেখো কিরকম মাউন্টেন্স দিয়ে, কিরকম পিক দিয়ে। এখানটা কিন্তু স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই যে সামনের পাহাড়টা, এই পাহাড়ে কিন্তু পাইন গাছের জঙ্গল রয়েছে, যদিও একটু খাপছাড়া পাইন গাছের জঙ্গল, একদম ঘন নয়, তো দেখতে বেশ সুন্দর লাগছে। এদিকে সামনের দিকে লাদাখ রয়েছে, ওইদিকে কিছুক্ষণ পরে আমরা যাব। আপাতত এদিকেও কিন্তু স্নোক্যাপ মাউন্টেন্স বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে জিসপার ভিউ। গতকাল আমরা বাইকগুলোকে সামনে পার্ক করেছিলাম এখানে, আর এই টেন্টে এসে থেকেছি। আর এই দিকের পাহাড়টাও দেখো, এই নিচ দিয়ে কিন্তু ভাগা রিভার বা ভাগা নদী চলে গেছে, গিয়ে সামনে তান্ডিতে গিয়ে চন্দ্র রিভারের সাথে মিশে চন্দ্রভাগা হয়ে গেছে। আর এই পিকটাও দেখো, এটাও কিন্তু দারুণ লাগছে। এখানে বিভিন্ন রকমের টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে কেচুয়ার ডোম টেন্ট রয়েছে, তার সাথে সুইস টেন্টও তোমাদের দেখালাম। এই হচ্ছে সুইস টেন্ট, আমরা এই সুইস টেন্টেই ছিলাম। তার সাথে এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াতে মোটামুটি আমাদের 2-3 জন কালকে কিন্তু স্টে করেছিল। আর ব্রেকফাস্ট আপাতত দিয়ে দিয়েছে, এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। ওদিকে আমি যাচ্ছি তোমাদের নিয়ে। তার আগে একটুখানি এই ক্যাম্প সাইট সম্বন্ধে বলে দিই। যখন আমরা কালকে এসে পৌঁছেছিলাম, আমাদের এই সুইস টেন্টে পার পার্সনের জন্য 1000 টাকা করে চাইছিল, মানে তার মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর আমরা একটু বার্গেনিং করেছি। আমাদের 8 জন আমরা সুইস টেন্টে ছিলাম, 2টো সুইস টেন্টে, আর বাকি 3 জন কিন্তু এই ডরমিটরিতে স্টে করেছে। এটাও কিন্তু খুব সুন্দর জায়গা, ডাইনিং এরিয়াতে বুখারিও রয়েছে, তো পুরো গরম ফিল পাওয়া গেছে। মাইনাস টেম্পারেচারে কিন্তু ফিলও পাওয়া যায়নি। তো এখানেও কিন্তু হিমাদ্রিরা শুয়েছিল, ওরাও বেশ ভালো এনজয় করেছে। আর এই হচ্ছে কিচেন এরিয়া, এখানে হচ্ছে মোটামুটি ব্রেকফাস্ট রেডি হচ্ছে। तो अभी जस्ट भैया के एकटू जिज्ञेस करना, भैया इधर का नंबर एक बता दोगे मेरे व्यूअर्स के लिए? 98050 65951। अगर कोई इधर रुकना चाहता है तो आपको कॉल करके आ सकते हैं। एकदम बहुत अच्छा है। खाना वाना भी कल हम लोग चिकेन खाए थे, बहुत अच्छा था। ये হচ্ছে কার্ড, তোমরা এখানে কিন্তু ফোন করে নিতে পারো জিসপাতে যদি স্টে করতে চাও। এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। বান্টু তো আগেই খেয়ে নিয়েছে বোধহয় সবার আগে এসে। সবার আগে শুভমদা খেয়েছে। শুভমদা একটা নিয়ম কানুন মেনে চলে, তোর মতো নেই। শুভমদা চাপে আছে কেন? চাপ করে দিচ্ছে না? সৌভিক চাপে আছো নাকি? হ্যাঁ, সৌভিককে নিয়ে আমরা চাপে আছি নাকি? না না, জাস্ট ইয়ার্কি বললাম। সৌভিক ফাটিয়ে দিচ্ছে, প্রত্যেকেই ফাটিয়ে দিচ্ছে আর কি। কি ব্রেকফাস্ট এটা তোর? মাফিন থাকে, বানানা থাকবে। ভাই এটা জিসপা ভাই, বুঝতে পারছো? তো এরকম ভাবেই শুরু হয়েছে আজকে আমাদের সকালে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, রেডি হবো, এখান থেকে হয়ে যাবো লাদাখের দিকে। আজকে কিন্তু আমরা লাদাখে এন্টার করবো। আর এই ট্রিপে আমাদের প্রথম পাস আজকে আমরা ক্লাইম্ব করতে চলেছি, সেটা হচ্ছে শৃঙ্খলা।
খুব কঠিন একটা জার্নি হতে চলেছে। এখানকার ভাইয়ারা বলছে অফরোড রয়েছে, তার সাথে সাথে স্নো থাকবে, আইস ওয়াল পাওয়ার চান্স রয়েছে আমাদের, তো সমস্ত কিছু মিলিয়ে জাস্ট ফাটিয়ে রাইড হবে। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়। তাহলে ফাইনালি আমরা বেরোচ্ছি। এখন টাইম হয়েছে 11:50। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু বেরোতে একটু লেট হলো। মানে আমরা ইচ্ছা করে লেট করে বেরোলাম, কারণ রোদ ঝলমলে ওয়েদার রয়েছে। আর আজকে আমাদের জার্নি খুব একটা বেশি নয়, তবে কঠিন জার্নি, যেটুকুনি জার্নি হতে চলেছে, কঠিন জার্নি হতে চলেছে। এই পয়েন্ট থেকে একটুখানি তোমাদের ভিউ দেখাতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে তোমাদের ভিউটা। ওর সামনের ভিউ দেখতে পাচ্ছ, এখানে ইনস্টা 360 এরমভাবে লাগিয়েছি আমি, আশা করছি ভিউটা তোমাদের ভালো লাগছে। আজকে এখন এখান থেকে আমরা বেরিয়ে সামনের দিকে যাব হচ্ছে দারচার ডিস্টেন্স জিসপা থেকে 6 কিলোমিটার মতো হবে। দারচা থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা জান্সকার ভ্যালিতে ঢুকে যাচ্ছে, গণবরঞ্জনের দিকে যাচ্ছে, শৃঙ্খলা পাসের দিকে যাচ্ছে, আর একটা এই রাস্তায় সিধা চলে গেছে লের দিকে, মানে এই মানালি লে হাইওয়ে। তো আমরা এই মানালি লে হাইওয়ে ছেড়ে দেবো, আমরা দারচা থেকে ঢুকে যাব একদম শৃঙ্খলা পাসের দিকে, কারণ আমরা প্রথমে জান্সকার করতে চলেছি, জান্সকার ঘুরে তারপরে আমরা লেতে গিয়ে পৌঁছাবো। এই হচ্ছে জিসপার ভিউ, জাস্ট ভিউ দেখো ফাটাফাটি। এই পাহাড়টা একদম নিচ থেকে মাথা অবধি দেখা যাচ্ছে, পুরো চূড়া অবধি দেখা যাচ্ছে। আর তারপরে উপরটা দেখো, পুরো সবুজ কালারের জল লাগছে, পুরো গ্রিন কালারের জল। আর তারপরে এই রকম টাইপের পাহাড়ের টেক্সচারগুলো দেখো, খালি পাহাড়গুলো মনে হচ্ছে যেন হাতে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। এরকম পাহাড়ের সামনে দিয়ে বাইক রাইড করতে কার না ভালো লাগে ভাই, কার না ভালো লাগে। পাহাড়ের ওই উপর থেকে চূড়া থেকে ঠান্ডা হাওয়া নিচের দিকে নেমে আসছে, আর তার সাথে সাথে আমরা এগোচ্ছি ওই দিকেই, সামনের দিকেই। দারুণ একটা সুন্দর একটা ভিউ। কালারটা দেখো, খালি পাহাড়ের কালারটা দেখো, কি কি কালার রয়েছে। নদীর কালার তো দেখলেই তোমরা, পুরো সবুজ নদী, তারপরে এখানটা একটুখানি গ্রিনিশ ব্যাপার রয়েছে। সামনের দিকে পাহাড়টা দেখো ব্রাউন রয়েছে, তার সাথে গ্রিন রয়েছে। উপরের পাহাড়টা একদম কালচে টাইপের, আর তারপরে বরফ পড়ে রয়েছে, মাথায় মুকুটের মতো বরফ পড়ে রয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ। এই যে দারচা ব্রিজ সামনে দেখা যাচ্ছে, ব্রিজটা ক্রস করে কিন্তু ওখানে চেকপোস্ট রয়েছে। বান্টুকে বলে দাও দেখে বিপ্লব, যে টুক করে নেবে বাইকের নামগুলো লিখে দিতে। সামনের পাহাড়টা দেখো, আমি এটাকে সরাচ্ছি, জাস্ট এখানে দারচাতে দাঁড়াবো, তারপরে সরিয়ে দিচ্ছি। পুরো কাঞ্চনজঙ্ঘার মতো লাগছে দেখতে পাহাড়টাকে। কি হলো, চেকপোস্টটা কোথায়? চেকপোস্ট নেই। দারচাতে যে ব্রিজটা ছিল, এটা কিন্তু হিমাচল প্রদেশের লংগেস্ট ব্রিজ। এই দারচা নদীর উপর দিয়ে আমরা হয়তো ব্রিজটা পেরিয়ে এলাম। ভাগা রিভার কিন্তু বারালাচালা থেকে আসছে, বারালাচালা পাশের ঠিক নিচে রয়েছে সুরাজতাল থেকে ভাগা রিভার নিচের দিকে নেমে এসে তান্ডিতে মিশছে। আজকে আমরা ডেস্টিনেশন ঠিক করেছি হচ্ছে গণবরঞ্জন, একটা মাইটি পিক, হোলি পিক বলতে পারো। লাদাখের মানুষজন কিন্তু গণবরঞ্জনকে পুজো করে। তো গণবরঞ্জনের একদম পাদদেশে আজকে আমরা স্টে করতে চলেছি। যদি ওখানে অ্যাকোমোডেশন পাই, তো ওখানে কিন্তু টেন্ট রয়েছে এবং লিমিটেড, তো তাই জন্য সবাই আমরা থাকতে পারবো নাকি এটা নিয়ে আমি একটু ডাউটফুল রয়েছি। যদি পাই তাহলে অবশ্যই আজকে গণবরঞ্জনে স্টে করব আমরা। আর আজকে কিন্তু আমাদের বেশি জার্নি করতে হবে না, আমরা অল্প একটুখানি স্টেজ কভার করব আজকে, কিন্তু খুবই কঠিন জার্নি হতে চলেছে। অনলি 58 কিলোমিটার আমরা কভার করব। তার মধ্যে শৃঙ্খলা রয়েছে, এই যে এখানেই রয়েছে চেকপোস্ট। রুকনা পারেগা বিপ্লব, তাহলে একটু এন্ট্রিটা করে নাও। লে মানালি হাইওয়ে এটা যাচ্ছে, এইটা লে যাচ্ছে, আর ওইদিকে যাচ্ছে জান্সকার। তাহলে এই ডান দিকে উপরে চলে যাচ্ছে বারালাচালা এখান থেকে 44 কিলোমিটার, আর লে হচ্ছে 326। আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি টুয়ার্ডস জান্সকার ভ্যালি, জান্সকার। শৃঙ্খলা এখান দিয়ে 39 কিলোমিটার, পাদুম মানে জান্সকারের মেন টাউন হচ্ছে পাদুম 143 কিলোমিটার, সুমডো 17 কিলোমিটার। আপাতত আমরা লাহুলাই রয়েছি, সামনে শৃঙ্খলা ক্রস করবো আর জান্সকার ভ্যালিতে, মানে লাদাখের জান্সকার ভ্যালিতে ঢুকবো আমরা কিন্তু শৃঙ্খলাতে স্নোওয়াল পাবো, তার সাথে সাথে অফরোড পাবো, রাস্তায় স্ল্যাশ থাকবে, কাদা ভর্তি থাকবে, আর তার সাথে সাথে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মারাত্মক সুন্দর ভিউ। আরেকটা জিনিস আমাদের ইনফর্ম করে দিই, এই যে আমরা জিসপাতে ছিলাম, জিসপাতে কিন্তু এয়ারটেল জিও দুটোরই কানেকশন ধরছিল। আমার পোস্টপেড রয়েছে এয়ারটেল পোস্টপেডে মোটামুটি টাওয়ার পাওয়া যাচ্ছিলো, জিও পোস্টপেডও কিন্তু ভালো চলছিল, তবে মাঝে মাঝে ফ্লাকচুয়েট করছিল।
কখনো কখনো পাওয়া যাচ্ছিল না। তো কল যাচ্ছিলো, তার সাথে সাথে হোয়াটসঅ্যাপও করা যাচ্ছে। ভিডিও আমি ছোট ছোট বেশ কিছু আপলোড করেছি, কিন্তু বড় ভিডিও এখান থেকে আপলোড করা মুশকিল। বড় ভিডিও আবার লেতে গিয়ে করতে পারবো। আর এখন আমরা জান্সকারে ঢুকতে চলেছি। জান্সকারে গণমনোরঞ্জনে যদি আমরা স্টে করি, মোস্ট প্রবলি ওখানে আমরা কোনো রকম টাওয়ার পাবো না, তাও গিয়ে তোমাদের আমি ইনফর্ম করে দেবো। গণমনোরঞ্জন থেকে 10-12 কিলোমিটার সামনে রয়েছে কুরগিয়াক ভিলেজ, ওখানে কিন্তু জিওর টাওয়ার আবার পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে বলে কোনো লাভ নেই, আস্তে আস্তে সামনের দিকে এগোই, তারপরে ইনফর্ম করতেই থাকবো, তোমাদের ইনফরমেশান দিতেই থাকবো। আমার কাজই হচ্ছে ইনফরমেশান শেয়ার করা আর ভিউ দেখানো তোমাদেরকে। তো দুটো কাজই আমি ভালো করেই করার চেষ্টা করব। বেশ পাথর টাথর পড়ে আছে দেখতে পাচ্ছি রাস্তাতে, উপর থেকে কিন্তু যখন তোমার পাথর এসে গড়িয়ে পড়ে নিচে রাস্তাতে। জিসপাতে আমরা ছিলাম। জিসপার অল্টিটিউড হচ্ছে 10,000 ফিট, 10,000 ফিট থেকে 10,500 ফিট মতো হবে। আর শৃঙ্খলার অল্টিটিউড বললাম 16,700 ফিট। আর শৃঙ্খলা ক্রস করে আমরা গণমনোরঞ্জনে যদি স্টে করি, গণমনোরঞ্জনের হাইট হচ্ছে মানে গণমনোরঞ্জন পিকের হাইট 18,000 ফিট, কিন্তু পিকের কথা আমি বলছি না, পিকের পাদদেশে আমরা স্টে করব, সেটা কিন্তু প্রায় 13,500-14,000 ফিটে হবে। ও মাই গড ভাই, ভিউটা দেখো খালি, দেখো পাহাড়ের কালারটা সত্যিই দেখো। এখান অব্দি পাহাড়টা হচ্ছে সবুজ, উপরটা পুরো দেখো বাদামির উপর, যেটা বলছিলাম মুকুট, পুরো সাদা মুকুট পরা রয়েছে, রাজার মতো লাগছে। দেখো এই ভ্যালিটা, আবার দেখো এই ভ্যালিটা কিন্তু বেশ চড়া একটা ভ্যালি। এখান থেকে একটা ওয়াটারফল, জলটা নিচে পড়ছে একদম, আর তার সাথে সাথে এই হচ্ছে নদীর সামনে পাহাড়টা দেখো। অফরোড প্লাস ইনক্লাইন দুটোই খুব কিন্তু সাংঘাতিক। ফার্স্ট ওয়াটার ক্রসিং ছোট্ট দেখে, দেখো এইখানে কত পাথর দেখো পড়ে আছে নিচে, কত পাথর উপর থেকে খোঁচে 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 ঝরে 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 সব পড়েছে। আর সামনে কিন্তু শৃঙ্খলা দেখা যাচ্ছে, ওই টপে হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা কিন্তু যথেষ্ট ওয়েদার খারাপ রয়েছে শৃঙ্খলাতে, যা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার রয়েছে, আজ কিন্তু হাড় কাঁপিয়ে দেবে, হাড় পর্যন্ত কাঁপিয়ে দেবে, যা ফিল করতে পারছি এখন থেকে। চলো মোমেন্টাম টানতে হবে ভাই, টানতে হবে। উঠে গেছে, ঠিক আছে, গাড়ি পাওয়ার ঠিকই আছে। আমরা এখানে মোটামুটি 7-8 মিনিট মতো দাঁড়িয়ে আছি, কিন্তু পেছনে কোনো গাড়ি আর দেখতে পাচ্ছি না, আমাদের বাইক আর আসছে না। যত উঠতে আমরা দেরি করবো তত প্রবলেম হবে আমাদের। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। আমরা আবার ব্যাক করে যাচ্ছি। কি হয়েছে? আগে পাস ক্রস কর, তারপরে যা খুশি করবি। পাস ক্রস করতে হবে, এখন দেরি হয়ে গেছে। আর কিন্তু এখান থেকে 22-23 কিলোমিটার কেউ দাঁড়াবে না একদম শৃঙ্খলায়। শৃঙ্খলার চড়াই চড়তে কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আমরা কিন্তু অনেকটাই অল্টিটিউড গেইন করে ফেলেছি। ওই পাহাড় যে সামনে দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন্সগুলো, ওগুলো কিন্তু আমাদের থেকে অনেকটাই উঁচুতে ছিল, কিন্তু এখন দেখো তাকিয়ে পুরো লেভেলে চলে এসছে। রাস্তা মোটামুটি ভালোই পাবো। পাসের আগে 6-7 কিলোমিটার রাস্তা খারাপ হতে পারে, কারণ ওখানে তো সবসময় বরফ টরফ জমে, তো রাস্তা কাটতে হয়। আর বরফ জমে থাকলে না এসব পিচ ফিচগুলো সব উঠে চলে যায়, উঠে বেরিয়ে যায়। ওই জন্য একদম পাশে ওঠার 5-7 কিলোমিটার রাস্তা ছাড়া মোটামুটি ভালোই পাবো আমরা। উঠতে গিয়ে কিন্তু হালকা হালকা পাওয়ার ল্যাগ করছে, বুঝতে পারছি, ফিল করতে পারছি। এবং গাড়িতে প্রচণ্ড লোড রয়েছে আমার, ডাবল ক্যারি, তার সাথে দুজনের লাগেজ, সমস্ত কিছু মিলিয়ে গাড়ির যা ওয়েট হয়ে আছে, একটু একটু পাওয়ার ল্যাগ করছে। ও ভাই, চলো গাড়িও আসছে, চলো কামান। এই বাবারে, আলাদাই একটা প্ল্যানেটে চলে এসেছি দেখে মনে হচ্ছে, বিশেষ করে ডান সাইডটা দেখে। এখানেও আবার রাস্তা একটুখানি খারাপ রয়েছে। অয়নদার অসুবিধা খুব একটা হবে না, বাকি সৌভিকেরও ঠিক আছে। যাদের পাওয়ার ল্যাগ করবে ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না। আর যখন টার্নিং গুলো ঘুরবে না, টার্নিং গুলো বড় করে ঘুরবে, ঠিক আছে, একদম ক্লোজ ঘুরবে না, তাহলে পড়ে যেতে পারে। এরকম বড় করে ঘুরবে টার্নিং গুলো, হ্যাঁ, তাহলে তুমি মোমেন্টামও নিতে পারবে। যদি দেখো রাস্তার মধ্যে জল যাচ্ছে, জলের উপর দিয়ে রাইড করবে, অসুবিধা হবে না, জলে স্কিড করার চান্স কম। এগুলো কিন্তু আইস জমে রয়েছে, পুরো পুরো বরফ দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা আইস ফলের দিকে এগোচ্ছি, কিন্তু দেখো কোথায় ঢুকে গেছি আমরা, কোথায় ঢুকে গেছি। ক্লাইম ক্লাইম 1 2, মোমেন্টাম বানা, মোমেন্টাম বানা, মোমেন্টাম বানা। ও মাই গড, বুঝতে পারছো, অফরোড তার সাথে আইসফল, আর নিচে কিন্তু স্ল্যাশও রয়েছে, বুঝতে পারছো। ও ভাই, ও
ও ভাই, শৃঙ্খলা পাস ক্লাইম করছি আমরা, আইস ফলের মধ্যে দিয়ে ক্লাইম করছি, আর তার সাথে পারিপার্শ্বিক ভিউ জাস্ট মুগ্ধ করার মতো, বিশেষ করে ডান সাইডের ভিউ দেখতে পাচ্ছ। এখানে মাউন্টেন রেঞ্জটাকে দেখো, পুরো স্নো ক্যাপ, পুরো বরফের ঢাকা, দারুণ ভিউ। শৃঙ্খলা রাস্তাঘাট অনেকটা ভালো হয়ে গেছে, লাস্ট ইয়ার কিন্তু এরকম ছিল না, মানে লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম এরকম ছিল না, হালকা হালকা করে স্নোফলও হচ্ছে মনে হচ্ছে। শৃঙ্খলা আমরা কিন্তু চলে এসেছি প্রায়। এই যে শৃঙ্খলা পাশ থেকে একটা নদী কিন্তু নেমে যাচ্ছে নিচের দিকে, যে নদীটা একদম দাঁড়চাতে গিয়ে মিশছে ভাগা রিভারের সাথে, সেই নদীটা কিন্তু এখান থেকেই সোর্স বলতে পারো, সেই নদীটার সোর্স হচ্ছে এই জায়গাটাই। পুরোটাই আইসফল, জাস্ট বুঝতে পারছো কী সিচুয়েশন। মোটামুটি এখানে একটা 20 ফুটের আইসফল রয়েছে, 20 ফুট। ওই যে ওখানে শৃঙ্খলা দেখা যাচ্ছে, ওই অবধি কিন্তু আমাদের আজকের গন্তব্য, শৃঙ্খলা কিন্তু ওখানে দেখা যাচ্ছে সামনের দিকে। আর মোটামুটি 2 কিলোমিটার। লাইফে মানে জীবনের সেকেন্ড টাইমের জন্য শৃঙ্খলা ক্লাইম করতে চলেছি, হাত পুরো জমে গেছে, এগুলো কিন্তু সব বরফ গলার জল, হার্ড আইস নেই, জাস্ট বরফ গলার জল। পাদুম এখান থেকে 104 কিলোমিটার, লে 404। Finally we are here, 16,580 feet শৃঙ্খলা। সত্যি কথা বলতে শৃঙ্খলা টপে পৌঁছে আমার একটা জিনিসই মনে হয়েছে, 2 বছর আগে শৃঙ্খলা টপ পৌঁছানোর যে রাস্তাটা ছিল তার সাথে এখনকার রাস্তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন রাস্তা যথেষ্ট ইজি হয়ে গেছে, খুব একটা ইজি বলবো না, তবে ইজি রাস্তা। ওয়েদার যদি এখানে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে যখন তখন। যাই হোক, আমরা শৃঙ্খলা টপে কিন্তু পৌঁছেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমরা এখানে বেশ কিছু ফটোগ্রাফি করেছি, ভিডিওগ্রাফি করেছি, সবাই একসাথে অ্যাডভেঞ্চারাস বাঙালি হিপি ঘুরে করেছি। তারপরে এখন এই ব্লগ শুরু করছি। এখানে দারুণ একটা ওয়েদারের মধ্যে শৃঙ্খলা টপে রয়েছি এখন আমরা। লাস্ট টাইম যখন 2 বছর আগে আমি এসেছিলাম তখন পুরো মেঘলা ওয়েদার ছিল, আর এইবারে রোদ রয়েছে, রোদ ঝলমলে ওয়েদার রয়েছে, তো তাই জন্য খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, আর হাওয়াও কিন্তু খুব বেশি চলছে না, তো তাই জন্য আমরা এই জায়গাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটাতেই পারছি। শৃঙ্খলা টপ 16,580 ফিট, গুগল দেখাচ্ছিল হচ্ছে 16,700 ফিট, এখানে 580 ফিট দেখাচ্ছে। আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা একদম শৃঙ্খলা টপের যে মাইলস্টোন রয়েছে সেখানে দাঁড় করিয়েছি, তার সামনে দাঁড় করিয়ে ফটো তুলেছি। এইসব ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে আপলোড হবে, তোমরা একবার ইনস্টাগ্রামটা চেক করে নিও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই শৃঙ্খলা কিন্তু বর্ডার বলতে পারো, এই শৃঙ্খলা টপ হিমাচল প্রদেশের লাহোল রিজিয়নকে লাদাখের জান্সকার রিজিয়নের সাথে কানেক্ট করছে। এই পেছন দিকে ছিল হিমাচল প্রদেশের লাহোল, যেখান দিয়ে আমরা এসছি রাইড করে, আর আমার এখন ঠিক পেছন দিকে রয়েছে জান্সকার ভ্যালি, যেদিকে সামনে আমরা যেতে চলেছি। তো সেকেন্ড টাইম শৃঙ্খলা ক্লাইম করে কিরম লাগছে? ভীষণ ভালো লাগছে, দুর্দান্ত ভিউ। আগের বারও ঠিক সেম ভিউটা আমরা পেয়েছিলাম, চারিদিকে আইস ওয়াল দিয়ে আমরা এসেছি, তার সঙ্গে এত সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন, পুরো স্নো ক্যাপ বলা ভুল, স্নো কাভার্ড মাউন্টেন। আগের বারও ঠিক সেম ভিউটা আমরা পেয়েছিলাম, আর শৃঙ্খলা টপ দারুণ লাগছে। আমরা এখানে আর একটুখানি দাঁড়াবো, আরও কিছু ছবি তুলবো, আর তার সাথে সাথে কিছু ভিডিওগ্রাফি করবো, কিছু রিল বানাবো, তারপরে নিচের দিকে নামবো আমরা, আর তখন মোটর বাইক সেরাবে, একদম তোমাদের সাথে কথা হবে। দুপুর 2:43 আর আমরা রেডি শৃঙ্খলা থেকে নিচে নামার জন্য। এদিকে এই আইস ফলটা দেখো একবার, বাপরে, এগুলো সব টিকিট পড়ে আছে, এত নোংরা করে গেছে এরকম জায়গাটা, সব উঠছে। এই হচ্ছে ভিউ। এখন নামার সময় কিন্তু আমাদের বেশ কিছুটা ডাউন নামতে হবে, তবে পেছনের দিকে রাস্তা যা দেখলাম, হয়তো সামনের দিকে রাস্তা অনেকটা ঠিক হয়ে গেছে। জানি না, শুনলাম যে ওয়াটার ক্রসিং যেটা ছিল সেটাতে নাকি ব্রিজ হয়ে গেছে, কিছু বলার নেই, তবে রাস্তা অনেক ভালো হয়ে গেছে, আগের থেকে রাস্তা অনেক ভালো হয়ে গেছে। যাই হোক, একটুখানি নিচে নেমেই একটা দোকান আছে, ওখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করব।
দেখা যাক। টায়ার কিন্তু স্কিড করছে আস্তে আস্তে, এখানে কিন্তু যথেষ্ট স্লিপারি রাস্তা। ওফ ভাই, আইসবাল দেখো খালি। বাপরে বাপ, বাবা ঠিক হয়ে গেছে বলতে বলতে। ওরা ডেঞ্জারাস জায়গা এসছে, এখানটায় কিন্তু সুন্দর করে নামাতে হবে। ও শাবাশ, হ্যাঁ হ্যাঁ পারবে, অসুবিধা নেই। ছোট্ট ওয়াটার ক্রসিং। ওরে বাবা রে, চলো চলো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামি। আমাদের এখন অনেকটা নিচে নামতে হবে, মানে শৃঙ্খলা থেকে প্রায় 2000-2500 ফিট নিচে নামতে হবে আমাদের গণবরঞ্জনের জন্য। এখানে স্লিপ করবে, স্কিড করবে, স্কিড করবে। বেঁচে গেছি। সাংঘাতিক কেস আছে এখানে কিন্তু, দাঁড়া, ও আটকে আছে। দাঁড়া দাঁড়া, ওকে কি দাঁড়া দাঁড়া, আগে আমি যাচ্ছি। ও গাড়ি আটকে গেছে এখানে। এই দিকটা দিয়ে এসে ভুল করলাম মনে হচ্ছে। ওরে বাবা, ওইটা ডাবল গাড়িতে আটকে গেছে, আমি বেরিয়ে চলে এসেছি। তো বনি ঠিক আছে তো, চলো কমান। ও ভাই গো, আরে ভাই, স্ল্যাশ দেখেছো রাস্তায়? বেরিয়ে চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ সিঙ্গলা বা শৃঙ্খলা টানেল। শৃঙ্খলা টানেলের কাজ হচ্ছে 2028-এ কমপ্লিট হবে, না 26-এ, 2028-এ মোস্ট প্রবাবলি শৃঙ্খলা টানেল কমপ্লিট হয়ে যাবে। তারপরে জান্সকারকে কানেক্ট করা আরও অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। যাই হোক, এখন বাজে পাক্কা 3টে। সত্যি কথা বলতে খুব জোরে খিদে পেয়েছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই মনে হচ্ছে আমার গণবরঞ্জন, আমি 90% শিওর। এখান থেকে অনেকটা ছড়ানো লাগছে পাহাড়টাকে, কিন্তু যখনই নিচে যাব আমরা ওই রাস্তা ধরে, তখন ফিলটা পাওয়া যাবে, পাহাড়ের ভিউটা পাওয়া যাবে আসল। একদম বাঁ হাতে দেখাবো না, ডান হাতে দেখাচ্ছি, এটাই হচ্ছে গণবরঞ্জন। নিচে গেলে ওই যে রাস্তাটা ওদিকে গেছে, টেন্টও দেখা যাচ্ছে ওখানে, ওইখানটা গেলে বোঝা যাবে। এখন তো দেখতে পাচ্ছি ওয়াটার ক্রসিংয়ের উপরে ব্রিজ হয়ে গেছে, সেই ওয়াটার ক্রসিং আর নেই, ব্রিজ হয়ে গেছে। আর কি করা যাবে, বিপ্লবকে ওটাই বলছি, যদি করতে হতো 2022-এ আসতে হতো আমার সাথে। হ্যাঁ অনেক বড় ছিল, অনেক বড়। এই জায়গাটাই ছিল, এই জায়গাটাই ছিল, এখন ব্রিজ হয়ে গেছে। এখানে একটা দোকান আছে, কিন্তু আমরা দাঁড়াচ্ছি না, আমরা একদম স্ট্রেট বেরিয়ে যাবো। আর 5-7-10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ক্যাম্প সাইডে। এত চওড়া হয়ে গেছে নাকি জান্সকারের রাস্তা, ভাবা যায়? যারা 2022-এ আমাদের ব্লগটা দেখেছো জিসপা থেকে গণব, তারা নিশ্চয়ই ফিল করতে পারবে জায়গাটা দেখে, রাস্তাটা দেখে। দেখো দ্য মাইটি গণবরঞ্জনের ভিউ দেখে নাও এখান থেকে। এই পাহাড়টাকে যখন আমরা সামনে থেকে দেখবো, অন্যরকম হয়ে যাবে, এর ভিউই অন্যরকম হয়ে যাবে। ঠিক এইবার পেছনে তাকালে বোঝা যাবে গণবরঞ্জন কাকে বলে, বুঝতে পেরেছো? গণবরঞ্জনের ভিউ কি, এইবার জাস্ট পেছনে তাকাতে হবে। ঠিক এখানটা যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইবার দেখো, এই হচ্ছে গণবরঞ্জন। ভাই কি লাগছে, কি লাগছে ভাই। চলো আগে টেন্ট নিয়ে এবার দেখো ঘুরছি আমরা জাস্ট। ও মাই গড ভাই, ব্লগিং করার জন্য এর থেকে ভালো ফ্রেম আর মনে হয় না কিছু হতে পারে। পেছনে দ্য মাইটি গণবরঞ্জন তোমরা দেখতে পাচ্ছ, আর তার সামনে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। গণবরঞ্জন 18,110 ফিট হচ্ছে হাইট গণবরঞ্জনের টপের, আর আমরা এখন রয়েছি 14,800 ফিট, মানে গণবরঞ্জনের বেস হচ্ছে 14,800 ফিটে। আমরা যে ক্যাম্প সাইটটাতে রয়েছি সেই ক্যাম্প সাইটটাতেই 2 বছর আগে এসে থেকেছিলাম। প্রথম একটা ক্যাম্প সাইটে গেলাম, ওখানে দেখলাম যে ওখানে পুরো ফুল রয়েছে, লোকজন থাকার আর কোনো থাকার জায়গা নেই। এই ক্যাম্প সাইটটা সেই ক্যাম্প সাইট যেটা 2022-এ আমরা ছিলাম। তবে আগের বারের থেকে এইবারে ক্যাম্প সাইট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, টেন্টে অনেক বেশি ফেসিলিটি পাওয়া যাচ্ছে। সেগুলো কী রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। তবে ক্যাম্পের মালিকের নাম হচ্ছে গণব, এটা হচ্ছে গণবরঞ্জন পিক, আর ক্যাম্পের মালিকের নাম হচ্ছে গণব ভাইয়া। 2022-এ গণব ভাইয়াকে নিয়েছিলাম ব্লগে, এইবারে তোমাদের সাথে আলাপ করাবো। আমাদের পার পার্সন 900 টাকা করে নিয়েছে। আজকে ইভিনিংয়ে আমরা একটু পাকোড়া টাকোড়া পাবো, ইভিনিং স্ন্যাক্স চায় পাবো, তার সাথে ডিনার পাবো রাত্রিবেলা, আর
কালকে সকালে ব্রেকফাস্ট পাবো। আমি আস্তে আস্তে টেন্টের দিকে হেঁটে যেতে থাকি, ততক্ষণ তোমরা একটু ড্রোন শট দেখে নাও। আর এদিকে কিন্তু পুরো স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, এদিকে রয়েছে শৃঙ্খলা, আমরা ওপাশ থেকে কিন্তু এসেছি। এই 4টে টেন্ট দেখতে পাচ্ছ, এই টেন্টের 4টেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আমাদের টেন্টটা কীরকম একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাই। এই হচ্ছে ভেতরে ঢুকবে, বেশ বড় টেন্ট, এখানে একটা ডাবল বেড রয়েছে, খাট বলতে পারো, এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর তার সাথে এদিকে অ্যাটাচ টয়লেটও রয়েছে। লাস্ট টাইম কিন্তু এই ফেসিলিটিগুলো ছিল না, এখানে বেডের ফেসিলিটিও ছিল না, অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও ছিল না। এইবারে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, নিচটা দেখো এরকম পাথর বেছানো। তো এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করতেও বলে দিয়েছি। লাঞ্চের যে হচ্ছে খাওয়া হচ্ছে রাইস, আর তার সাথে সাথে কিছু ডাল ফাল দেবে আর কি, তার সাথে ডিমের অমলেটও রয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখি গণব ভাইয়া কী করছে, আর তার সাথে সাথে খাবারে কী রয়েছে আজকে। তোমরা বলো ফিলিং কিরম? ফিলিং তো সাংঘাতিক সুন্দর, ইমোশনাল হয়ে যাচ্ছে এখানে এসে। যেগুলো তোমার রিলসে, তোমার ভিডিওতে বা বাকি অন্যজন যারা ছবি দিত, সেটা ওই সামনে যে বসে রয়েছি নিজের বাইক নিয়ে এসেছি, সেই ফিল মানে কি বলবো, মানে এক্সপ্রেস করা যাচ্ছে না। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। বসেই দেখেই যাচ্ছি তখন থেকে। শুভমদা ঠিক বসেছে, দেখো যদি পেছন দিয়ে আমি ঘুরিয়ে দেখাই, শুভমদার বনি বসেছে, পেছনেই হচ্ছে দ্য মাইটি গণব রঞ্জনের ভিউ। আর কি চাই, এনজয় করে শুভমদা এখানে বসে, বনিও তাই। আমি দেখাই এবার একটুখানি কিচেনের ভেতরে কি রয়েছে। এই যে গণব ভাইয়াকে দেখতে পেয়ে গেছি। গণব ভাইয়া লাস্ট টাইম আমার ব্লগে ছিল, এইবারে রয়েছে। গণব ভাইয়া আপ कैसे हो? बढ़िया हो? এই হচ্ছে গণব ভাইয়ার কিচেন। এই হচ্ছে এখানে সবাই লাঞ্চ করতে বসে গেছে, মাথায় বাড়িও খেয়ে গেছি। শঙ্খ সব ঠিক আছে? অমৃত, এই হচ্ছে খাবারের প্লেট। আর আজকে রাত্রিবেলা কিন্তু -10 থেকে -13 অবধি টেম্পারেচার যাবে, মানে বুঝতে পারছো ঠান্ডা কীরকম থাকবে, প্রচণ্ড ঠান্ডা থাকবে এখানে। রাত্রিবেলা আমরা জবু তবু হয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো এখন সবাই আমরা বান্টুদের টেন্টে চলে এসেছি। এখানে আমাদের পাকোড়া সার্ভ হয়ে গেছে, পাকোড়া দিয়ে চা খাওয়া হচ্ছে। আলু পেঁয়াজের পাকোড়া এসে গেছে। আর বনি যেহেতু পাকোড়া খাবে না, বনির জন্য কি এসছে বনি? কি রয়েছে তোর? বনির এসছে হচ্ছে স্যুপ। স্যুপ কি ম্যাগির সাথে মিক্স করা? হ্যাঁ, ওয়ার্মি বললে তো হতো, তাই না? ম্যাগি ভাসছে, স্যুপ ভাসছে, কি হলো ব্যাপারটা বুঝলাম না। না মাথা ব্যথা করছে। বুঝতে পারছি, মাথা যন্ত্রণা কিন্তু মোটামুটি সবারই করছে। তার মধ্যে সন্দীপের অবস্থা একটুখানি খারাপ হয়ে গেছে, ক্রিটিক্যাল হয়ে গেছে। ও আমার সাথে এতক্ষণ ছিল ডাইনিং এরিয়াতে, ওর কিন্তু যথেষ্ট মাথা যন্ত্রণা করছে, চোখ মুখ লাল হয়ে গেছে। এটা 14,800 ফিট অল্টিটিউডে স্টে করা হচ্ছে, বুঝতেই পারছো। এরকম একটা সিচুয়েশনে কোনো অ্যাকোমোডেশন ছাড়া আর সেরকম কিছু নেইও, তো একটু অসুবিধা তো হতেই পারে এখানে। এই যে ঠান্ডার মধ্যে বিশাল জোর হাওয়া দিচ্ছে, এর মধ্যে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। বনেরই 4 বার লাদাখ নাকি এবার তাও শরীর খারাপ হয়ে গেছে। স্যুপ নিয়ে খাচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। কোনো কথা না, আবার শরীর খারাপ হতেই পারে। একদম শুরু হতেই পারে, শরীর খারাপ হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না। আমারও হতে পারে, কোনো অসুবিধা নেই। অয়নদা চাপে আছে, আর এদিকে অয়নদা দেখি, অয়নদা অয়নদা তেনজিং নোরগের মতো বসে আছে না? সৌদি হচ্ছে শুধু হ্যাংলার মতো খাচ্ছে, মানে আমি হ্যাংলা থোরিয়াম। সৌমদীপ ওষুধ খাচ্ছে আবার খাবার খাচ্ছে, আবার ওষুধ খাচ্ছে আবার খাবার খাচ্ছে। দুটো ওষুধ দিয়ে বলছে, একটা গিলে খাবে, একটা চুষে খাবে। দুটোই চুষে খাও, ভালো লাগবে। বাবাদা সবাইকে ওষুধ খাওয়াতে কি ইন্সপায়ার করছে বলো তো? ওষুধ এসছে দেখো ভাই, পুরো কেমিস্ট সব। কি অবস্থা ভাই। শঙ্খ ফিট আছে মনে হচ্ছে, শঙ্খ দৌড়াচ্ছে না? শঙ্খ এতক্ষণ তো বাইরে ঘুরছিল, তো শঙ্খ বাইরে ঘুরছিল। ঘুমালাম, ঠিক হয়ে গেল। এটা চাইলে शुभम दा घुमाचे नाक डाकছে। बोलते बोलते हमारे चाओ এসে গেছে। आपका नाम क्या है? पिंटू कुमार। कहाँ के हो आप? बिहार कहाँ के? गया। বাইরে -10 ডিগ্রি, আর ডাইনিং এরিয়াতে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে অলরেডি। ডিনারে আজকে রয়েছে হচ্ছে আন্ডা কারি আর রাইস। আজকে আমি মনে হচ্ছে 7-8টা ডিম খেয়ে নিয়েছি, কিছু করার নেই। লাঞ্চে 3টে ডিম অমলেট খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রচন্ড ঠান্ডা রয়েছে, তার মধ্যে সন্দীপের একটুখানি অল্টিটিউড সিকনেস আসছিল, তো কি সময় বার্মি লাগানো হয়েছে না? বার্মি লাগিয়েছে।
এটা হচ্ছে পায়ে লাগানোর মার্মি, তো সেটা এখানে বুকে লাগিয়েছে, একটা পিঠে লাগিয়েছে, আর তার সাথে একটা মেডিসিন ভাইয়া দিয়েছিল, গন্ধ ভাইয়া এখানে রয়েছে, একটা মেডিসিন দিয়েছিল, তো সেটা খেয়ে সন্দীপ মোটামুটি এখন ফিট আছে। তো এখানে এমনিতেই অক্সিজেন লেভেল কম, তাই জন্য একটুখানি কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তো যারা আসবে এখানে, যারা থাকতে চাইবে তারা কিন্তু একটুখানি দেখে নিও, একটু ফিটনেস না থাকলে কিন্তু এখানে থাকা একটু টাফ, একটু ডিফিকাল্ট। প্রায় 14,800 ফিটে থাকা, মানে বুঝতে পারছো, এটা সেলাপাসের থেকেও অল্টিটিউডে প্রায় ধরে নাও 1000 ফিট বেশি। ব্লগটাতে সেরকম কিছু দেখানোর নেই, ব্লগটা এখানেই শেষ করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সত্যি, তাহলে যা যা করে একটু লাইক করার করে দিও, একটুখানি শেয়ার করার সেটাও করে দিও, আর যদি কমেন্ট করে জানানোর থাকে, কিছু সাজেশন দেওয়ার থাকে, সেটাও একটুখানি দিয়ে দিও আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট, গুড নাইট, গুড নাইট ফ্রম বনবন অঞ্চল।